আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্মতি পর্যালোচনা করছে হামাস। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে মন্তব্য। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছুড়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। বিক্ষোভ সহিংসতার প্রাণহানিতে থমথমে খাগড়াছড়ি, নিহতদের সৎকার ও আহতদের চিকিৎসায় ঢাকা, খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বৃক্ষায়নে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। দুই পক্ষ সম্মত হলে দ্রুত যুদ্ধবন্ধ হবে বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই 20 দফা তুলে ধরেন। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফার মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ হলে ফিলিস্তিনের সরকার পরিচালনার জন্য ফিলিস্তিনের অরাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন। বোর্ড অব পিস নামে ওই কমিটির প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কমিটিতে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। প্রস্তাবে বলা হয়েছে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় গাজাকে ধর্মীয় উগ্রবাদ মুক্ত করা হবে। উভয় পক্ষ সম্মত হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার 72 ঘণ্টার মধ্যে হামাসের কাছ থেকে জীবিত এবং মৃত ইসরায়েলি জিম্মিদের ফেরত দিতে হবে। ইসরায়েলও বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে। নতুন কমিটির ব্যবস্থাপনায় গাজা পুনর্গঠন এবং ত্রাণ সরবরাহ করা হবে। ইসরায়েলের সব জিম্মি ফেরত দিলে অস্ত্র ত্যাগ করে হামাস সদস্যরা গাজায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং তারা সাধারণ ক্ষমার আওতায় আসবেন। যেসব হামাস সদস্য গাজা ত্যাগ করতে চান তারা সেই সুযোগ পাবেন। গাজা থেকে কাউকে জোর করে উচ্ছেদ করা হবে না। যেসব বাসিন্দা এর মধ্যে গাজা ছেড়ে গেছেন তারা চাইলে গাজায় ফিরতে পারবেন। ইসরায়েল গাজা দখল করবে না বা নতুন করে বসতি স্থাপন করবে না। গাজার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আরব এবং অন্যান্য দেশগুলোর সমন্বয়ে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা ISF গঠন করা হবে। এই বাহিনী ফিলিস্তিনের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে নিরাপত্তার জন্য প্রস্তুত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি এই প্রস্তাব মেনে না নেয় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যাই করবেন তাতে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হব বাংলাদেশের জাতীয় নির্বাচন যাতে অবাধ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে হতে পারে সেজন্য বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন তিনি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের কারণে বিশ্ব নেতারা এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নানা আলোচনা ও ইস্যু নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস।
নিউ ইয়র্কে রবার্ট এফ ক্যানেডি মানবাধিকার সংস্থার সভাপতি ক্যারি ক্যানেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ড ইউনূস। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ইউনূস বলেন, দিন শেষে মানবাধিকার কর্মীরা হচ্ছেন জনগণের কণ্ঠস্বর। বৈঠকে প্রতিনিধি দলকে বাংলাদেশে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, একটি ভেঙে পড়া ব্যবস্থা পুনর্গঠন কাজ শুরু করেছে সরকার। সামনের নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সরকার চায় ফেব্রুয়ারিতে এমন একটি নির্বাচন হোক যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। সরকারের লক্ষ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। বৈঠকে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান, জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ ও নৃশংসতার বিচার সহ নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে অন্তর্বর্তী সরকারের নানা সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতাচ্যুত সরকার এবং তার সহযোগীরা ভোটের আগে যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য জাতিসংঘের সহায়তা চান অধ্যাপক ইউনূস। মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মহাসচিব বিশ্বব্যাপী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য জাতিসংঘ সহ বিশ্বের সমর্থন রয়েছে বলে জানান। বাংলাদেশি বংশোদ্ভূত জাতিসংঘের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস। বৈঠকে আন্ডার সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, এলডিসি মর্যাদা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জন্য যা ভালো হয় তাই করবে জাতিসংঘ। এজন্য অধ্যাপক ইউনূস ধন্যবাদ জানান রাবাব ফাতিমাকে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জুলাই গণঅভ্যুত্থান দমনে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 3,05,000 রাউন্ড গুলি ছুড়েছিল, যার মধ্যে শুধু ঢাকায় ব্যবহার করা হয় 95,000 রাউন্ড গুলি। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এই তথ্য দিয়েছেন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি 14 অক্টোবর। পরাগ আজমের রিপোর্ট। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি বিভিন্ন পত্রপত্রিকা, মন্ত্রণালয়ের গেজেট ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হত্যা, গুম, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন পরিসংখ্যান আদালতে নথিসহ উপস্থাপন করেন। তদন্ত কর্মকর্তার পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছে, তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ চার্জ, ফর্মাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডব্লিউ মোলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে। চার্জ হিয়ারিংয়ের জন্য 14 অক্টোবর ধার্য করা হয়েছে। আগে থেকেই কারাগারে আটক আছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
খাগড়াছড়ি গুইমারায় নিহতদের মরদেহ সৎকার এবং আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে সোমবার দুপুর 12টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে আগের মতোই অবরোধ চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল। বিজিবির খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম বলেছেন, খাগড়াছড়ি ও গুইমারায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে বেসামরিক প্রশাসনের সাথে নিরলসভাবে কাজ করছে বিজিবি। সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলবে। পরিস্থিতি উন্নয়নে 10 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান ও ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত আমাদের জানা মতে আমাদের কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি এলাকার আশেপাশের এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমার বিশ্বাস যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। যে অবরোধ ডাকা হয়েছে অবরোধটিও অতি দ্রুত এই এলাকা থেকে এটা প্রত্যাহার করা হবে এবং আমরাও 144 ধারা প্রত্যাহার করে নেব যদি অবরোধ প্রত্যাহার করা হয় এবং সেই ক্ষেত্রে এলাকা শান্তি শৃঙ্খলা আবার স্বাভাবিক হবে বলে আমি আশা করি। চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার মহা অষ্টমী আজ। রামকৃষ্ণ মিশনে এবারও অনুষ্ঠিত হবে মহা অষ্টমীর কুমারী পূজা। সেখানে আছেন সুলতানা হিমু, সরাসরি যাচ্ছে তার কাছে। হিমু, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মৃত্তিকা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর রামকৃষ্ণ মঠের মন্দিরে এবং আশ্রমে, যেখানে প্রতি বছরের মতো এবারও কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণ মহা অষ্টমীর কুমারী পূজা। এবং এবছর এই পূজা রামকৃষ্ণ মিশনে শুরু হবে সকাল 11টা এবং শেষ হবে দুপুর 1টায়। এবং আপনারা ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মহা অষ্টমীর পূজা অর্চনা কিন্তু এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনে চলছে। মহা অষ্টমীর যে কল্পারম্ভ এবং বিহিত পূজা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে কুমারী পূজার। এখনো পর্যন্ত কুমারী কে হচ্ছেন তার মুখ উন্মোচন হয়নি। বরাবরের মতো আমরা যেটি বলবো যে সকাল 11টায় আসলে জানা যাবে এবার কুমারী রূপে আসলে দেবী দুর্গার কুমারী রূপে কাকে পূজা করা হবে। তো 11টায় এই পূজাটি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এসে যে সকাল থেকেই ভক্তবৃন্দরা এবং দর্শনার্থীরাও বরাবরের মতো এই রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছেন কুমারী পূজা দেখার জন্য এবং দেবী দুর্গার ভক্তবৃন্দরাও কিন্তু এখানে একত্রিত হয়েছে। চলছে মহা অষ্টমীর পূজা অর্চনা। ধন্যবাদ আপনাকে হিমু। সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে টাঙ্গাইলে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংককে সাথে নিয়ে সবুজ বেষ্টনী গড়ার অভিযাত্রায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেগবান হচ্ছে পরিবেশ রক্ষার আন্দোলন। উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিশিষ্টজনেরা বলছেন, বৃক্ষায়নে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। মুসলিম উদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুর গড়। চরম আবহাওয়ায় দুর্যোগকালীন প্রাকৃতিক সুরক্ষা দেয়াল মধুপুর গড়ের গভীর প্রভাব রয়েছে আর্থসামাজিক উন্নয়নেও। কালের পরিক্রমায় বেপরোয়া আগ্রাসনে 1,22,000 একর এই বনের বেদখল প্রায় অর্ধেক বনভূমি। সেই সাথে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ, অপরিকল্পিত নগরায়নে ভারসাম্য হারাচ্ছে টাঙ্গাইলের পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহায়তায় জেলার 11টি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও পাহাড়ি এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেনের যোগান দেয়। শুধু এই একটি কাজই করে না, সে কিন্তু ছায়া দিচ্ছে, ফুল ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, ঔষধি উপকরণ দিচ্ছে, নানা ধরনের প্রাণীর বাসস্থানের ব্যবস্থা করছে। এই ধরিত্রীকে ভালো রাখার জন্য এর চেয়ে আর বেশি কী উপকার হতে পারে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং
বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বসিত অংশগ্রহণে সবুজ উৎসবে আনে ভিন্ন মাত্রা। গাছ না থাকলে আমাদের কি বেঁচে থাকতে পারতাম না। যদি আমরা গাছ লাগাতে থাকি তাহলে পরিবেশ রক্ষা হবে। এই দেশটি সবুজে সবুজময় হয়ে উঠুক। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। আগামী প্রজন্মের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই এই সবুজের সমারোহ। আমাদের এই গাছ লাগানো অভিযান অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা বিশিষ্টজনদের। কর্মসূচিতে বাংলালিংক অংশ নিতে পেরে গর্বিত এবং ভবিষ্যতে এই ধরনের ভালো কাজের সাথে বাংলালিংক সবসময় থাকবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই কর্মসূচিটা আরও সামনে বজায় থাকে এই কামনা করছি। অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাত্রদেরকে উৎসাহ যোগাবে এবং তারা যে বৃক্ষরোপণের যে তারা যে আগ্রহ যেটা হারিয়ে ফেলছিল সেটা তারা পুনর্জীবিত করবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। রাজধানীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে পূর্ব বাড্ডায় অভিযান চালিয়ে 3টি ককটেল উদ্ধার করে সেনাবাহিনীর 46 ব্রিগেডের একটি বিশেষ ইউনিট। তাদের মধ্যে মূল পরিকল্পনাকারী নিজাম আর ককটেল বহনের দায়ে গ্রেপ্তার করা হয় সিফাত ও হৃদয়কে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে পুরো কার্যক্রম পরিচালনা করছে মিল্কি হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি সাখাওয়াত হোসেন চঞ্চল। এর আগে গেল 24 সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও ও ফার্মগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে 40 জনকে আটক করে ডিএমপি, ডিবি ও সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় নিয়মিত চালানো অভিযানে গ্রেপ্তার করা হয় এই 3 জনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের লোকসঙ্গীত শিল্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ সফি মির্জা শামসুল আলম চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2024 সালে 74 বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুবার্ষিকীতে তার বাসভবনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বাদ আসর আজিমপুর কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। যশোরে শীত মৌসুমের আগাম জাতের সবজি চারা চাষে ধুম পড়েছে। শীতকালীন শাকসবজির চারা রোপণ, ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টির কারণে সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরো দমে নেমে পড়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রায় 3 দশকের স্থবিরতা কাটিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে শুরু হয়েছে খাল পুনঃখনন ও পয়ঃনিষ্কাশন সংস্কার কার্যক্রম। দখল দূষণে খালনালা ভরাট ও অকেচো হওয়ায় জনদুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। এমন অবস্থায় সংস্কার কার্যক্রমে আশার আলো দেখছেন পৌরবাসী। এবারে খেলার খবর। প্রতিদিনই নাটকীয় মোড় নিচ্ছে বিসিবি নির্বাচনের তফসিল কার্যক্রম। পরিচালনা পর্ষদ নির্বাচনের 51টি মনোনয়ন যাচাই বাছাই শেষে সোমবার 3টি মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঢাকা থেকে ক্যাটাগরি 1-এ জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদের মনোনয়ন বাতিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। স্বাক্ষর অমিলের কারণে চট্টগ্রাম বিভাগের চাঁদপুরের কাউন্সিলর শওকত হোসেন এবং রাজশাহী বিভাগের হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই অবস্থায় আজ কমিশনের কাছে আপিলের কথা জানিয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ সহ অন্যরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্মতি, পর্যালোচনা করছে হামাস। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে মন্তব্য। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছুড়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য।
বিক্ষোভ সহিংসতায় প্রাণহানিতে থমথমে খাগড়াছড়ি, নিহতদের সৎকার ও আহতদের চিকিৎসায় ঢাকা, খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বৃক্ষায়নে পরিবেশ সুরক্ষার উদ্বুদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।